কি গো, তোমার কি হলো? ওদিকে আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। ওহ, আমার হয়েছে যত মরণ। দুদিন পরে পরে তোমার বদলি হবে আর আমাকে দৌড়ের ওপর রাখবে। আমার কি দোষ বলো? অফিস থেকে যদি বদলি করে দেয় তাহলে আমার কি করবার আছে? হয়েছে হয়েছে, ওই তো একটা অজুহাত দিয়ে বেঁচে যাও। তোমার তো কোনো হাত নেই। দেখো, আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। এর মধ্যে আমাদের স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে। বেশ তো, তুমি একটা ট্যাক্সি দেখো বাইরে গিয়ে। আমার গোছানো প্রায় শেষ। চলো চলো, একসাথেই বের হই, তা না হলে আবার তোমার বেশি সময় লেগে যাবে। ওই তো একটা ট্যাক্সি আসছে, ওটাকে নিয়ে চলে যাবো, চলো। দেখো, এখনো তোমার ট্রেন এসে পৌঁছায়নি। আরে ট্রেন তো আর বাস গাড়ির মতো না, আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না। তাই তো আগেই এসে অপেক্ষা করতে হবে। তোমার সাথে থেকে আসলে একটু শান্তি আশা করা সবচেয়ে বড় ভুল। ওহ, তুমি এখানেও শুরু করবে নাকি? আরে যা খুশি যাওয়ার পর বলো, এখানে অন্তত চুপ থাকো। কেন, তোমার কি লজ্জা লাগছে আমার কথা শুনতে? দেখো, আশেপাশে কত মানুষ, এসব কথা শুনে ফেললে আমাদের দিকে তাকিয়ে হাসবে সবাই। চুপ করো না। হাসুক না, তাতে আমার কি, আমি তো বলবোই। বেশ, তুমি একা একা দাঁড়িয়ে বকবক করো, আমি গেলাম। হুঁ। আরে সাবধানে, আরে আবার মাথা বার করে দিও না কিন্তু। আমার সে খেয়াল আছে, আমাকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আচ্ছা, তুমি কি একটু ভালো করে আমার সাথে কথা বলতে পারো না? দেখো তো চারপাশে কত মানুষ, তাদেরকেও এমন করে, দেখো না। আমি তো আর সবার মতো না, তাই আমি সবার মতো থাকতেও পারবো না। তোমার যদি ভালো না লাগে বলো, আমি চলে যাচ্ছি। না না, থাক, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার যা মন চায় তাই করো। কি গো, আমার কথায় কি কষ্ট পেলে তুমি? আমি কষ্ট পেলেই কি আর না পেলেই কি, তুমি কি কখনো আমার কথা একবারের জন্য হলেও ভাবো নাকি? এই যে তুমি 12 মাসে 4টে বদলি আদেশ পেলে, এটা কি আমার দোষে না তোমার দোষে বলো? আমার কি করবার আছে? আমি যেখানেই যাই সমস্যা সমাধান হয়ে গেলেই আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আমি কি করব? বেশ তো, তোমার এত ভালো হওয়ার কি দরকার বলো দেখি? নাকি দেশের মানুষের ভালো করবে তার ঠেকা তুমি নিয়ে রেখেছো? দেখো গিন্নি, আমি একজন সরকারি কর্মকর্তা। আমার উপর সরকারের জনগণের কত দায়িত্ব। আমি কি আমার দায়িত্ব এড়াতে পারি বলো? এই চুপ করো তো, তোমার এই কথা আমার আর শুনতে ভালো লাগে না। এই অজ পাড়া গায়ে তোমার বদলি করে ঠিকই করেছে। তোমার মতো মানুষের শহরে থাকার কোনো অধিকার নেই। এই অজ পাড়া গায়ে তোমার বদলি করে ঠিকই করেছে। তোমার মতো মানুষের শহরে থাকার কোনো অধিকার নেই। বেশি কথা না বলে পা চালাও, তা না হলে একটু পরই আবার সন্ধ্যা লেগে যাবে। তখন অন্ধকারে আরেক বিপদে পড়ব কিন্তু। কেন, তোমার আগে থেকে মনে ছিল না? একটা গাড়ি ঠিক করে তো রাখতে পারতে। এখানে তো আমার তেমন কেউ পরিচিত নেই যে আমি তাকে বলবো। সামনে গিয়ে আবার নাকি নদী পার হওয়া লাগবে। ওরে বাবারে, আমার তো নদীতে ভয়, তুমি তো জানো। তারপরেও আবার নদীতে নিয়ে যাবে তুমি? আরে এটা বড় নদী, না হেঁটেও পার হওয়া যাবে। নদীটা প্রায় মৃত হয়ে গেছে। তাহলে আবার তোমার এখানে কিসের কাজ? ও তোমার বুঝে কাম নেই, তুমি চলো তো। কই, কোনো মাঝিকে তো দেখছি না। ওই যে একজনকে নৌকায় বসে থাকতে দেখা যাচ্ছে, চলো ওনাকে গিয়ে বলি। ঠিক আছে, চলো গিয়ে বলো।
ওপারে যাবেন না কি সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমরা ওপারে যাব। আমাদের একটু ওপারে পার করে দেবেন আপনি? সে কি কথা, আমি তো এই ঘাটের মানুষকে পারাপারি করি। বাহ, খুব চমৎকার তো। আমি এর আগে কখনো মহিলা মাঝি দেখিনি। কি করব মেম সাহেব, পেট তো আর পুরুষ মহিলা বাছে না। বেশ বেশ, আচ্ছা তুমি উঠে পড়ো, আমি এসব দেখছি। আচ্ছা, এই নদীতে পানি এত কম কেন, আর এই পানি এত কালো কেন? সে এক করুণ কাহিনী মেম সাহেব, এর জন্যই তো উনি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। উনি বলতে কে জীবন দিয়েছে একটু বলবেন আমাকে? আসলে আমি নদী গবেষণার অফিসার, আমাকে এই নদীর সংস্কারের জন্যই পাঠানো হয়েছে আর কি। সত্যি বলছেন বাবু আপনি? হ্যাঁ, আপনি নির্ভয়ে সব বলতে পারেন। আমরা শহর থেকে এসেছি, এখন থেকে এই গ্রামে থেকেই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করব। বেশ, খুব ভালো। তা আপনারা কোথায় থাকবেন এখানে? শুনেছি অফিসের কোয়ার্টার আছে, সেখানেই হয়তো ব্যবস্থা করে নিতে হবে। আপনারা যদি কিছু মনে না করেন, আমি আপনাদের একটা কথা বলবো। বেশ, বলেন দেখি শুনি। আপনারা চাইলে আমার বাড়িতে থাকতে পারেন। আমার বাড়িতে আমি একলাই থাকি। চাইলে আপনারাও আমার সঙ্গে থাকতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আসলে অফিস থেকে যদি থাকবার ব্যবস্থা করে তাহলে তো আর কোথাও থাকা হবে না, আর যদি না হয় তখন ভেবে দেখা যাবে। আপনি তো থাকছেনই, তাই না? আরে আপনি আপনি এত রাত করে? বসুন বসুন, এখানে আপনি। আমি আপনাকে আজ দেখে সত্যি অবাক হয়েছি। একটা মেয়ে মানুষ হয়েও আপনি ঘাটে মাঝির কাজ করছেন। কি করব বলুন, আমার স্বামী ছিল এই ঘাটের পাটনি। নদীর মাছ ধরতো আর মানুষকে পারাপার করত। কিন্তু দিনে দিনে কিছু মানুষের ষড়যন্ত্রে আজ তিনি আর নেই, আর এই নদীটাও মৃত হয়ে গেছে। আচ্ছা, এই নদী এমন হওয়ার কারণটা কি আমাকে বলতে পারবেন আপনি? জি, সেজন্যই তো আমি আপনার কাছে আসলাম এত রাতে। না হলে তো কালই গ্রামের কর্তামশাই এসে আপনাকে ঘুষ দিয়ে আপনাকে ওদের দলে ভিড়িয়ে নেবে। না না, তা আর হবে না। 12 মাসে 4টে বদলি হয়েছে আমার, আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না। আমি আপনাকে দেখেই বুঝেছিলাম যে আপনি অন্য অফিসারদের মতো হবেন না। দয়া করে আপনি যদি আমাদের এই নদীকে আবার আগের মতো বানাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন আপনি আমাকে সব কথা আগে খুলে বলুন। আপনি কে? আপনাকে তো এ গায়ে আগে কখনো দেখিনি। কি চান আপনি? আগে মহাশয়, আমি নদী গবেষণার অফিসার, কালই নতুন এসেছি এ গায়ে। এই যে নদী মৃতপ্রায়, এটাকে আবার আগের মতো করবার জন্য সরকার আমাকে পাঠিয়েছে। বেশ, তো আসুন আসুন, ভেতরে আসুন, বসে কথা বলি। না না, আমি বসে কথা বলতে আসিনি। আপনি আপনার ম্যানেজারকে ডাক দিন তো। আগে আমি ম্যানেজার, আমি আপনাকে আমার মালিকের সাথে কথা বলিয়ে দিচ্ছি। আপনি একটু দাঁড়ান, আমি ডেকে আনছি। ঠিক আছে, আমার হাতে সময় কম। হ্যাঁ, যা করবেন একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। বাবু, আপনি ভেতরে না গিয়ে এখানে বাইরে দাঁড়িয়ে। আসলে আমি এসেছি আপনাকে একটা অর্ডার দিতে। আপনি যদি আমার কথা শোনেন তাহলে ভালো হয়, তা না হলে আমি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। কি লেখা আছে চিঠিতে বাবু?
কর্তা, এখানে লেখা আছে 15 দিনের মধ্যে আমাদের এখান থেকে ফ্যাক্টরি সরাতে হবে। আমাদের কারখানার বর্জ্যতে নদী নাকি দূষিত হচ্ছে। বাবু, আসলে আপনার সাথে একটু একলা কথা বলতে চেয়েছিলাম। আপনার সাথে কোনো কথা নয়, এটা দেশের মানুষের স্বার্থে, তাই আমি কোনো সমঝোতা করতে পারবো না। তাই বলে আপনি আমার পেটে লাথি মারবেন? প্রতাপ বাবু, আমার কাছে আপনার সব গোপন তথ্য আছে। কারখানা থেকে শুরু করে যে আপনি মাঝির জীবন নিয়েছিলেন সেটাও। আজকে বলে আমি গেলাম, ভালোই ভালোই যদি না শোনেন তারপর আপনার উপর আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন আমি চলি। এখন তাহলে কি করব কর্তা? কিচ্ছু করবার নেই আর। এই অফিসার কোনো কথা শুনবে না। আমি এর সম্পর্কে আগেই খোঁজ খবর নিয়ে রেখেছি। কালই ফ্যাক্টরি সরানোর ব্যবস্থা কর। আরে দিদি, আপনি আসুন আসুন। এইসবের আবার কি দরকার ছিল দিদি? ভাবলাম আপনারা আমাদের জন্য এত বড় কাজ করলেন, তাই একটু মিষ্টি মুখ করাতে আসলাম। এটা তো আমার দায়িত্ব। এই নদীকে আমি আবার আগের মতো করে দেখতে চাই। প্রতাপবাবু তার ফ্যাক্টরি সরিয়ে নিয়েছে। এখন থেকে নদীতে আর ওই বিষাক্ত বজ্র পড়বে না। কিন্তু নদীর যে পানি কমে গেছে, তার কি হবে তাহলে? আপনার চিন্তার কোনো কারণ নেই। কালই আমি একবার পাহাড়ের ওপারের বাঁধে যাব, দেখব ওখান থেকে পানির গতিপথ পরিবর্তন করানো যায় নাকি। বেশ, তাহলে তো খুবই ভালো হবে। এতদিন গাঁয়ের মানুষ পানির অভাবে ঠিকমতো ফসল ফলাতে পারেনি। আরো নানা রকমের অসুখ বিসুখ হয়েছে। নদী থেকে একটা মাছ ধরেও কেউ খেতে পারতো না। এখন থেকে আবার সব ঠিক হয়ে যাবে। আবার আগের মতো গাঁয়ের মানুষ শান্তিতে থাকতে পারবে। বেশ, এখন তাহলে আমি চলি, আবার দেখা হবে। দেখেছ তো গিন্নি, একটা ভালো কাজ করলে মানুষ কত ভালোবাসে। এজন্যই তো আমি যাই বলি না কেন, তোমাকে কখনো ছেড়ে যাব না। এই নাও, এখন ফিরনিটা খেয়ে নাও। দেখেছ গিন্নি, গায়ের মানুষের ভালোবাসা কত সহজ সরল। তারা আমার জন্য সবাই কেমন ছুটে এসেছে। বাবু আপনি তো দেবতা হয়ে এসেছেন আমাদের জন্য। এখন থেকে আর আমাদের কারো দিকে তাকিয়ে থাকতে হবে না। যখনই মানুষ অধিক পাপাচার খারাপ কাজে লিপ্ত হয়, তখন কেউ না কেউ আসে ওদের দুষ্টের দমন করতে। আজ আপনার জন্য আবার গ্রামের মানুষ তাদের নতুন জীবন ফিরে পেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে দিদি, আমারও নতুন একটা অভিজ্ঞতা হলো। মানুষ চাইলেই সব কিছু করতে পারে, তার একটা উদাহরণ তুমি। সময় মানুষকে মজবুর করে সব করতে। দিদি, তোমার এই সাহসিকতার প্রমাণ আজকের এই মরা নদী আবার প্রাণ ফিরে পেয়েছে। সবই দাদাবাবুর জন্য। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য। বেশ, এবার তাহলে আমরা চলি। আমাদের আবার ট্রেনের সময় হয়ে যাবে।